Welcome to Eloquent Storywala. Stories fully loaded. আকর্ষণীয় এবং মন মাতানো দেশি বিদেশি নানান স্বাদের অডিও স্টোরি নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এলোকুয়েন্ট স্টোরিওয়ালা ইউটিউব চ্যানেলটিকে। শুরু হচ্ছে আজকের গল্প। সালে আজকের দিনে অর্থাৎ 27শে ডিসেম্বর মুক্তি পায় সত্যজিৎ রায়ের ছবি সোনার কেল্লা। বড় পর্দায় ফেলুদা জটায়ু তোপসের সঙ্গে আমাদের প্রথম পরিচয়। সত্যজিতের অনবদ্য চরিত্রগুলির মধ্যে আছেন যেমন ফেলুদা, জটায়ু, প্রফেসর শঙ্কু, তেমনই আছেন তারিণী খুড়ো। গল্প বলিয়ে এই ভদ্রলোকটি নাকি 33টা শহরে 55 রকম কাজ করেছেন, ফলে তার গল্পের স্টক প্রচুর। বিচিত্র সেই সব গল্প। খুড়োর মতে একটু কল্পনার আশ্রয় নিতে হয় ঠিকই, কিন্তু আসলে সব ঘটনাই নাকি সত্যি। সেরকমই একটি গল্প আমাদের আজকের নিবেদন। তারিণী খুড়োর ভূমিকায় আমরা পেয়েছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আজ ধুমলগড়ের হান্টিং লজ। গল্পটা মন দিয়ে শুনুন। আজকের গল্প ধুমলগড়ের হান্টিং লজ। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় শ্রাবণ 1391 বঙ্গাব্দে, অর্থাৎ 1984 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো আর তার সাঙ্গপাঙ্গ প্রতাপ নারায়ণ, ঈশ্বরী প্রসাদ এবং আদিত্য নারায়ণ। শুরু হচ্ছে ধুমলগড়ের হান্টিং লজ। মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের, বললেন তারিণী খুড়ো। কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না। আমরা 5 জন ঘিরে বসেছি খুড়োকে। বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়ে এখন সেটা অবিরাম ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়েছে। আষাঢ় মাস, তার উপর লোডশেডিং। টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে। দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে। সব মিলিয়ে তারিণী খুড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ। খুড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি। এই ব্যাপারে গ্যারান্টি দেওয়ার সাধ্যই আমার নেই, তবে গল্পগুলো যে রংদার তাতে কোনো সন্দেহ নেই। আর তারিণী খুড়োর যে গত 40 বছর ধরে সারা ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা রয়েছে, সে কথা বাবা আমাদের বলেছেন। কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। ন্যাপলা বলেই বসলো, আজ কিন্তু ভূতের গল্পের মতো আর কোনো গল্প জমবে না। তারিণী খুড়ো স্কুল মাস্টারি ঢঙে বললেন, ভূত সচরাচর 4 প্রকার হয়। 1, অশরীরী আত্মা, যাকে চোখে দেখা যায় না। 2, ছায়া মূর্তি। 3, নিরেট ভূত, দেখলে মনে হবে জ্যান্ত মানুষ, কিন্তু চোখের সামনে ভ্যানিশ করে যাবে। আর 4, নরকঙ্কাল। যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথা বলে, আমার 4 রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে। আজ কোন প্রকার ভূতের গল্প বলছেন আপনি? ন্যাপলা প্রশ্ন করল। সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটা চুমুক দিয়ে খুড়ো তার গল্প শুরু করলেন। তোরা তো পত্রিকা পড়িস, নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল সাক্ষাৎকারের একটা হেডিক পড়েছে। খেলোয়াড়ের সাক্ষাৎকার, আর্টিস্ট গাইয়ে বাজিয়ে নাচিয়ে ফিল্ম স্টার, সকলেরই সাক্ষাৎকার। আর এইসব নাম করা লোকের মনের কথা তাদের নিজের মুখে শুনে পাঠকও আহ্লাদে 8খানা। আমি যখনকার কথা বলছি 64, আমার বয়স তখন 40-এর ঘরে। তখন এই ব্যাপারটা তেমন চালু ছিল না। আমি তখন
ডেকান হেরাল্ড কাগজের রিপোর্টার। ব্যাঙ্গালোরে থাকি। খবরের ধান্দায় চটি করতে হয়। বিপদের তোয়াক্কা করি না বলে দাঙ্গা, খুন খারাপি, অগ্নিকাণ্ড এইসব বেয়ারা ঘটনা রিপোর্ট করতে আমাকে পাঠানো হয়। এই সময় ডেকান হেরাল্ডেরই ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর 7 পুরনো একটা লেখা চোখে পড়ল। লেখক এক সাহেব, নাম রবার্ট ম্যাকার্ডি। লেখার বিষয় হলো ধুমলগড়ের হান্টিং লজ। ধুমলগড় মধ্যপ্রদেশের একটা ছোট্ট শহর, চাঁদা থেকে 70 কিলোমিটার পশ্চিমে। চারিদিকে জঙ্গল, আর সেই জঙ্গলের একটা অংশে একটা টিলার উপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস। দিব্যি আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি। আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায়। ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপ্রিয় রাজাদের এইরকম হান্টিং লজ আছে। ম্যাকার্ডি সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন। তাই ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে তিনি আবিষ্কার করেন যে লজটি হন্টেড, অর্থাৎ সেখানে একটি প্রেতাত্মা বাস করে। ম্যাকার্ডি খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয়। ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে। তাই লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফন্দি করতে লাগলো। এটা আমার বিশ্বাস এবং অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু, খুন, আত্মহত্যা, বাজ পড়ে মরা, মোটর ক্র্যাশে মরা, জলে ডুবে মরা, হিংস্র জানোয়ারের হাতে মরা। এসব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাটে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা, যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না। ডেকান হেরাল্ডের পুরনো ফাইলেই জানতে পারলাম যে 10 বছর আগে ধুমলগড়ের বড় কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় অকস্মাৎ গুলি ছুটে গিয়ে মারা যান। অবশ্যই মৃত্যুটা আত্মহত্যা হতে পারে, কিন্তু সঠিক জানার কোন উপায় ছিল না। অপঘাত ঠিকই, আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার মনে হলো এই প্রেতাত্মার দেখা পেলে তার একটি সাক্ষাৎকার নিলে কেমন হয়। কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি? কিভাবে তার মৃত্যু হয়েছিল তার সঠিক বর্ণনা পাওয়া যাবে কি? তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি? সে বাসনা পূর্ণ হলে কি সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে? আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণানকে বলে 7 দিনের ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম। যারা অন্ধকারে টেবিলের চারপাশে ঘিরে বসে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায়, কিন্তু সেটা হয় একটি তৃতীয় ব্যক্তির মাধ্যমে, যাকে বলে মিডিয়াম। এখানে ভূতকে দেখা যায় না, ফলে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুঝলুকির অনেক সুযোগ থাকে। প্ল্যানচেটে তাই আমার বিশ্বাস নেই, তবে ভূতে বিশ্বাস আছে, কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে। ধুমলগড়ের ছোট কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছে, কারণ বাপ শঙ্কর নারায়ণ মারা গেছেন বছর 5 হলো। বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ায় বাপের সম্পত্তি ও সিংহাসন ছোট কুমারই পেয়েছে। এস্টেটের ম্যানেজারকে আগেই চিঠি লিখে আমার আসার কথা জানিয়ে দিয়েছিলাম। ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে আমার অভিপ্রায় জানালাম। ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বললেন যে একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়া দরকার, সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না। ঈশ্বরী প্রসাদই রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিল। রাজার সুসজ্জিত অফিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলাম। বয়স 40-এর বেশি না, চারা দেওয়া গোঁপ, শরীরে চর্বি যেন একটু বেশি, পোশাক একবারে সাহেবী ধরনের, তার সঙ্গে 2 হাতের আঙুলের আংটির বহর কেমন যেন বেমান। রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞেস করাতে
অকপটে তাকে সব বলে দিলুম। রাজা শুনে বললেন, এ তো আমার খুবই উদ্ভট শখ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমার জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছেন। এটা আমি মোটেই বিশ্বাস করি না। ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না। আর সে ভূত থাকলেও সে তোমার সঙ্গে কথা বলবে, তোমার প্রশ্নের জবাব দেবে, এমন আশা করাটাই বোধহয় ঠিক না। আমি তখন ম্যাকার্ডি সাহেবের কথা বললাম। তা প্রতাপনারায়ণ বলল, ম্যাকার্ডির ধারণা ভারতবর্ষ হচ্ছে ভূত প্রেতের ডিপো। তাকে বলে বোঝাতে পারিনি যে এই ধারণা ভুল। পোড়ো বাড়ি দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত। সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক। আমি বললাম, তাও একবার যাচাই করতে ক্ষতি কি? এতদিন যখন এসেছি তখন কোন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব। তোমার গুণ দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন। আকর্ষণীয় এবং মন মাতানো দেশি বিদেশি নানান স্বাদের অডিও স্টোরি নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এলোকুয়েন্ট স্টোরিওয়ালা ইউটিউব চ্যানেলটিকে। শুনছেন ধুমলগড়ের হান্টিং লজ। তারিণী খুঁড়ো এসেছেন ধুমলগড়ের হান্টিং লজে প্রেতাত্মার খোঁজে। মাকারি সাহেব লিখেছেন এই লজটি হন্টেড। এই লজটিতেই অপঘাত মৃত্যু হয়েছিল বড় কুমার আদিত্য নারায়ণের। প্রতাপ নারায়ণ প্রথমে রাজি হচ্ছিলেন না তারিণী খুঁড়োকে ওই লজে যেতে দিতে, কিন্তু তারিণী খুঁড়োর জেদ দেখে শেষ অবধি রাজি হলেন। তারপর রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব 1.5 মাইল। পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো একা বাঁকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছতে হয়। ঈশ্বরী প্রসাদকে বলে রাজা আমার জন্য একটা জিপের বন্দোবস্ত করে দিলেন। সেটা আমাকে রাত 10টা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে। বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম। লোকটা অনেকদিন ম্যানেজারি করছে, বয়স 70-এর কাছাকাছি। 2 কুমারকে এসে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে। বলল, 2 ভাইয়ের স্বভাব চরিত্রে অনেক বেমিল থাকলেও দুজনের মধ্যে বেশ হৃদ্যতা ছিল। দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল। আত্মহত্যার কোনো কারণ ছিল না। ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিল। বড় কুমার এভাবে অকস্মাৎ মরবে সেটা যে স্বপ্নেও ভাবতে পারেনি। শিকারী হিসেবে সে ছিল খুব পাকা। হাত ফসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা বিশ্বাস করা খুব কঠিন। আমি জিজ্ঞেস করলুম, বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি? ঈশ্বরী প্রসাদ বললেন, পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেওয়ান তদন্ত করেছিলেন। তার ধারণা এটা অপঘাত মৃত্যু ছাড়া আর কিছুই না। কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতের তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল। কাজেই আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট দুটোই সম্ভব। আসলে কি হয়েছিল তা বলা মুশকিল। বর্তমান রাজা প্রতাপ নারায়ণ কি স্বীকার করেন? আমি জিজ্ঞেস করলাম। না, বললেন ঈশ্বরী প্রসাদ। ছোট কুমার চিরকালই একটু আয়েসি প্রকৃতির। খেলাধুলো বা শিকার টিকারে তার চোখ নেই। সে গান বাজনা নিয়ে থাকে। তাকে হান্টিং লজে যেতে হয় না কখনো। রাত্রে লক্ষ্মী বিলাস হোটেলে চাপাডিয়ার মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলাম। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাওয়ার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে। 9:45 জিপ এসে গেল। আমি হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট খানেকের মধ্যেই শহর পিছনে ফেলে জিপ জঙ্গলের পথ ধরল। আর তার 10 মিনিট পরেই একটা দোতলা বাড়ির গাড়ি বারান্দার তলায় এসে জিপটা থামল। অর্থাৎ হান্টিং লজে এসে গেছি। বুঝতে পারলাম বাড়ির পিছনের দিকের জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে। জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে। প্রস্তাবটা আমার ভালো লাগলো না।
পরিবেশ যত নিরিবিলি হয়, ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায়। বললুম, তুমি এখন যাও, কাল ভোরে এই 6টায় এসে আমাকে নিয়ে যাও। জিপ চলে গেল। আমি চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিলাম। একটা টিলার মাথাটা চেঁচে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজটা। পাথরের তৈরি মোগলাই প্যাটার্নের বাড়ি, বয়স নাকি 150 বছর। 5 ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে জানলা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানা এসে পড়েছি। চারিদিকে আসবাবের ছড়াছড়ি, দেয়ালে টাঙানো স্টাফ করা বাইসন, হরিণ, বাঘ, ভালুকের মাথা। বৈঠকখানার পরে একটা চওড়া বারান্দা, তার ডান দিকে দোতলায় ওঠা সিঁড়ি। আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছানো যাবে। সেখান থেকে বাড়ির পিছনে জঙ্গল দেখা যায়, আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল। মুখের মতো টর্চটা সঙ্গে আনেনি। চাঁদের আলো আছে ঠিকই, কিন্তু সে আর সব জায়গায় প্রবেশ করবে কি করে? তখন আমার চুরুট খাওয়া অভ্যেস। দেশলাইয়ের আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলাম। যা ভেবেছিলাম তাই। এক পাশে পশ্চিম দিকে খোলা ছাদ, তার নিচু পাঁচিলে ধারে দিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপারে গভীর জঙ্গল শুরু হয়েছে। একবার মনে হলো যেন বাঘের ডাকও শুনতে পেলাম জঙ্গলের দিক থেকে। ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক ওপরে। এখানে একটা ফরাস পাতা দেখে বুঝলাম যে শিকারীর যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা। ঘরের দেয়ালে বড় বড় ওয়াল পেন্টিং, তার বেশিরভাগই মনে হলো এই পরিবারের পূর্বপুরুষদের ছবি। ফরাসের পাশে একটা আরাম কায়দারা ছাড়া আরো কয়েকটা ছোট ছোট সোফা রয়েছে। আমি আরাম কায়দারায় বসে একটা চুরুট ধরালুম। পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলুম। শর্ট হ্যান্ড লেখার অভ্যেস আছে, দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস আমার কাছে ছিল, সেটা হলো এক ফ্লাস্ক ভর্তি গরম চা। নভেম্বর মাস, বেশ শীত। ফ্লাস্কের ঢাকনায় চা ঢেলে খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম। চির প্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে, অর্থাৎ 12টায়। বাইরে ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে। তার মধ্যে মাঝে মাঝে শিয়াল গোষ্ঠী ক্যা ওয়া ওয়া করে সরব হয়ে উঠছে। খবরের কাগজে অফিসে কাজ করে রাত জায়গার অভ্যেস হয়ে গেছে। তবে এই পরিবেশ কেমন যেন ঝিম ধরা। তার উপরে দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে। তাই বোধহয় ঘাটটা একবার একটু নিয়ে পড়েছিল। এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠলুম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটি নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে। আমি ছাদের দরজার দিকে দৃষ্টি করালাম। সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়ামূর্তি। মূর্তির শব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে সে ঘরের মাঝখানে দাঁড়ালো। মুখ বুঝবার উপায় নেই, আন্দাজে বোঝা যায় পরনে শিকারী পোশাক। তোমার কি প্রয়োজন? ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো। আমি কি ধমলগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি? আমার সেই গম্ভীর কণ্ঠস্বর। বললাম, আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি। কি প্রয়োজনে? আমি একজন সাংবাদিক, আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রথম হলো, আপনি কেমন আছেন? উত্তর এলো, মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয়। ও, তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি। করুন। আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে
যে কারণে আপনি এই হান্টিং লস থেকে মুক্তি পাচ্ছেন না? মোটেই না। আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানতাম আমার মৃত্যু হবে 7ই অগ্রহায়ণ, আমার 32 বছর বয়সে। আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না। বলা বাহুল্য, আমি সবকিছু শর্টহ্যান্ডে লিখে নিচ্ছি। এবার প্রশ্ন করলাম, আপনি তাহলে আত্মহত্যা করেননি? উত্তর এলো, না, আমার মৃত্যু হয় অকস্মাৎ আমার নিজের অসাবধানতা হেতু। আমি বন্দুক সাফ করছিলাম, কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি তার কথা হঠাৎ থেমে গেছে, কারণ তার কথা ছাপিয়ে আর একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মিথ্যে কথা। আমি তো এবার কার কণ্ঠস্বর? কোন তৃতীয় ব্যক্তি এসে ঢুকলো ঘরে। আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে। হ্যাঁ, দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি। যদিও আমি নিজের সাহসে বড়াই করি, কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয়, এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে পিছনে আকাশ দেখা যাচ্ছে, তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না। আসলে আগন্তুক একটি কঙ্কাল, এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক। এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে। এদিকে প্রথম মূর্তি যেন সবাই পিছিয়ে যেতে শুরু করেছে দেয়ালের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি। মিথ্যে কথা। আবার সজোরে বলে উঠল কঙ্কাল, আমার মৃত্যু আকস্মিক নয়, আমার অন্যমনস্কতার জন্য নয়। বন্দুক চালাতাম আমি 13 বছর বয়স থেকে। আমি অতটা অসাবধান হতে পারি না। আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের প্রেতাত্মা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে? আমাকে খুন করা হয়েছিল, গর্জে উঠল কঙ্কাল। সম্পত্তির লোভে, সিংহাসনের লোভে। এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না। আজ সেই মুক্তির সুযোগ এসেছে। আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল। এই সব পাপের শাস্তি দেওয়ার সুযোগ আজ এসেছে। ইষ্ট নাম জপ করো প্রতাপ, তোমার অন্তিম কাল উপস্থিত। প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন। ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিস্পন্দ দেহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব। আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে বন্দুক ধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল। আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হল। ইনি ছায়ামূর্তি নন, ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন সদ্য মৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ, যিনি আজ থেকে 10 বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে
সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন। এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকে ওই জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে। অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিসীমানায়। তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম। শুনছিলেন ধুমনগড়ের হান্টিং লজ, রচনা সত্যজিৎ রায়। দেশি বিদেশি নানান স্বাদের অডিও স্টোরি নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এলোকুয়েন্ট স্টোরিওয়ালা ইউটিউব চ্যানেলটিকে।